আচ্ছা, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো হ্যালো। আচ্ছা, তো আমরা এতদিন ধরে অনেক কিছু পড়ছি। চ্যাপ্টার 10 এর আমাদের এখন লাস্ট পার্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে অধাতু নিষ্কাশন। হ্যাঁ, এইটা মেইনলি এই চ্যাপ্টারের পার্ট না। এটা পুরাতন বইতে এই নাম দিয়ে আলাদা আরেকটা চ্যাপ্টার ছিল, অধাতুর বৈশিষ্ট্য এবং সেখান থেকে কিভাবে বের করতে হয়। তো আমরা ধাতু নিষ্কাশন পড়ছি। আমরা এইবার যেটা পড়বো সেটা হচ্ছে অধাতু নিষ্কাশন। অধাতুর মধ্যে আমরা অনলি একটাই পড়বো, আমাদের এত কিছু জানতে হবে না। আচ্ছা, তো অধাতু নিঃশ্বাসের মধ্যে আমরা অনলি একটাই শিখবো, সেটা হচ্ছে সালফারেরটা। সালফার হচ্ছে আমরা এস দিয়ে লিখি। এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 16, মাস নাম্বার হচ্ছে 32। সালফারটা মেইনলি একটা সলিড, একটা কঠিন পদার্থ। অন্যান্য অধাতু যেখানে গ্যাস বা লিকুইড, সেখানে সালফার এবং আয়োডিন এই দুইটা হচ্ছে কঠিন পদার্থ। তো আমরা এখান থেকে সালফারটা পড়া শিখবো। সালফার হচ্ছে একটা কঠিন পদার্থ যার কালারটা হচ্ছে হলুদ রঙের, ইয়েলো কালার, একটা সলিড সাবস্টেন্স। এর গলনাঙ্কটা খুব ইম্পর্টেন্ট। মেল্টিং পয়েন্ট হচ্ছে 119 ডিগ্রি সেলসিয়াসের মতো। কিছু কিছু বইতে এটা 115 ডিগ্রি সেলসিয়াস লেখা থাকে। যে কোনো একটা যেটা তোমার অপশনে থাকবে সেটাই কারেক্ট। 115 লেখা যায়, 119 লেখা যায়। সালফারের মেল্টিং পয়েন্টটা বেশি, মানে 100+। আমাদের রুম টেম্পারেচার কত? 30 ডিগ্রির মতো। রুম টেম্পারেচার যেহেতু 30 ডিগ্রি, যেহেতু এটা মেল্টিং পয়েন্ট থেকে অনেকটাই ছোট, সো সালফারটা এখনো মেল্ট হইতে পারেনি। যেহেতু সালফারটা এখনো গলে যেতে পারেনি, যার কারণে সালফারটা আমরা রুম টেম্পারেচারে সলিড হিসেবে পাই। আর আরেকটা রিজন হচ্ছে সালফারের যে অণু বা মলিকুল যেটা বলো সেটা হচ্ছে S8, মানে 8টা সালফার একত্রিত হয়ে একটা অণু তৈরি করে সালফারের। এই এতগুলা সালফার আহ অণু, সরি, একটা অণুতে এতগুলা পরমাণু থাকার কারণে সালফারের বন্ড স্ট্রেংথ অনেক বেশি হয়, যার ফলে এদের গলনাঙ্ক অনেক বেশি হয়। আচ্ছা, তাহলে সালফারের S8 এর গলনাঙ্ক এত বেশি হওয়ার কারণটা হচ্ছে এখানে 8টা সালফারের পরমাণু আছে, মানে 8টা অ্যাটম আছে। এবং সালফার যেহেতু মেল্টিং পয়েন্ট অনেক বেশি, যার ফলে রুম টেম্পারেচার 30 ডিগ্রিতে সালফারকে কঠিন হিসেবে পাই আমরা। আচ্ছা, সালফার নিষ্কাশন যেহেতু পড়তেছি, সালফার নিষ্কাশনের জন্য আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে ফ্রাশ প্রসেস। হ্যাঁ, ফ্রাশ মেথড বলা হয় এটাকে, FRASCH মেথড। এই ফ্রাশ মেথডে আমরা সালফারটাকে এক্সট্রাক্ট করে আনতে পারি। এটা যদি আমি একটু ফরমেশনটা বলি, এটা আসলে এরকম পাইপের মতো দেখতে একটা ফরমেশন। এখানে শুধু একটা পাইপ না, এখানে 3টা পাইপ থাকে। কয়টা থাকে? 3টা পাইপ থাকে, মানে সালফার বের করার জন্য 3টা কনসেন্ট্রিক পাইপ থাকে, মানে একই কেন্দ্র চাইতে এরকম একটা পাইপ থাকবে। যদি তুমি এর টপ ভিউ দেখো, টপ ভিউটা এরকম লাগবে দেখতে। এটা একটা একদম বাইরের পাইপ, এটা তার সেন্টার। এই সেন্টারকে কেন্দ্র করে আরেকটা ভেতরে পাইপ আছে। এই সেন্টারকে কেন্দ্র করে ভেতরে আরেকটা পাইপ আছে। তার মানে এখানে টোটাল 3টা পাইপ আছে। হ্যাঁ, 3টা পাইপ থেকে এরকম ভেতর দিকে কনসেন্ট্রিক একটা ফরমেশন তৈরি করা হয়েছে। 3টা পাইপের 3 রকম কাজ আছে। একদম বাইরে যে পাইপটা, সেখান দিয়ে অতিমাত্রায় উত্তপ্ত পানি, হ্যাঁ, সুপার হিটেড ওয়াটার, সুপার হিটেড ওয়াটার মানে অতিমাত্রায় উত্তপ্ত পানি এখানে প্রেস করা হয়। এটা 180 ডিগ্রি সেলসিয়াসে এই পানিটা এখান থেকে ঢুকবে। আচ্ছা, 180 ডিগ্রি কি মেল্টিং পয়েন্ট থেকে বেশি না? মোর দেন দ্য মেল্টিং পয়েন্ট অফ সালফার। মেল্টিং পয়েন্ট থেকে অনেকটাই বেশি, গ্রেটার দেন মেল্টিং পয়েন্ট। তাহলে এদিক থেকে পানিটা ঢুকবে, এই বাইরের পাইপ থেকে পানি ঢুকবে, হ্যাঁ, একদম হাই প্রেসারে। এরপর মাঝখানে পাইপ দিয়ে আমরা বাতাস ঢুকাবো। কি ঢুকাবো? বাতাস। কতখানি বাতাস? 20 থেকে 22 অ্যাটমসফেরিক প্রেসারে বাতাস ঢুকাবো। তাহলে এই পানি এবং বাতাসের প্রেসারের কারণে মাঝের পাইপ দিয়ে সালফারটা বের হয়ে আসবে। এদের প্রেসারের কারণে মাঝখানে পাইপ দিয়ে কি হবে? সালফারটা বের হয়ে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের ফ্রাশ প্রসেস। সব থেকে মানে সহজ করে বুঝাইলাম আর কি। আমি এরপরে মেইন ফিগারটা ড্র করে দেখাচ্ছি। আচ্ছা, তোমরা আমার সাথে সাথে ফিগারটা ড্র করে ফেলো।
আচ্ছা, এটা আমি একটু ইয়ে দিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের কি বলে, মাটি। হ্যাঁ, সয়েলটাকে আমরা যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এরকম করে ইনভার্টেড ভি করে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে সয়েল বোঝাচ্ছি। সয়েলের নিচে রকের লেয়ার আছে, এই যে এটা হচ্ছে রকের লেয়ারটা। এটা কিন্তু আসলে অনেকখানি নিচে, হ্যাঁ, প্রায় কয়েক হাজার ফিট, মানে কয়েকশো ফিট ভিতরে, হ্যাঁ কয়েকশো ফিট ভেতরে হচ্ছে এই জিনিসটা ঢোকানো হচ্ছে। এটা তিনটা বড় বড় পাইপ, শক্ত মোটা প্রেসার রেজিস্ট্যান্ট পাইপ। তিনটা কনসেন্ট্রিক পাইপ, তিনজনের সেন্টারটা একই। একই লাইনে এদের ভার্টিক্যাল এক্সিস থাকবে, যদি এক্সিসটা দেখাই, এইটার সাথে ভার্টিক্যাল এক্সিস এক লাইনে থাকবে। এই এক্সিস সাথে তিনটা কনসেন্ট্রিক সার্কেল লাগানো হয়েছে। আচ্ছা, তো এই একটা একদম ভেতরে পাইপ, এইটা তার মাঝখানে পাইপ, এটা একদম বাইরের পাইপ। আমি একটু আগে বলছি বাইরের পাইপটা আমরা হচ্ছে গরম পানি ঢুকাবো। গরম পানির টেম্পারেচার কত ছিল? 180 ডিগ্রি সেলসিয়াস। কথা হচ্ছে পানি তো 100 ক্রস করলে ভ্যাপার হয়ে যায়, তাহলে 180-তে কেমন আমি পানি বলতেছি? এটা মেকানিজমটা আরো বড় ক্লাসে গিয়ে শিখবা। আপাতত জেনে রাখো যে 180 ডিগ্রি সেলসিয়াসের পানি এদিক দিয়ে কি করা হয়, প্রবেশ করানো হয়। এবং মাঝখানে একদম ভেতরে যে পাইপটা, একদম ছোট যে পাইপটা, এখান দিয়ে কি বাতাস ঢোকানো হয়। 20 থেকে 22 অ্যাটমসফিয়ারিক প্রেসারে বাতাস ঢোকানো হয়, যার ফলে বাতাস এবং পানির চাপে মাঝখান দিয়ে সালফারটা মেল্টিং হয়ে, মানে মেল্ট হয়ে মাঝখানে পাইপ দিয়ে বের হয়ে আসে। এটা হচ্ছে পুরো প্রসেসটা। এবার আমি এটা অফ করে দিই। তাহলে আমরা এই দিক দিয়ে কি করাবো? সুপার হিটেড ওয়াটার। এটা গুগল সার্চ করলেও পাবা যে কিভাবে বানানো হয়। মোর দেন মেল্টিং পয়েন্ট অফ সালফার। সালফারের মেল্টিং পয়েন্ট থেকে বেশি হওয়ার কারণে সালফারটা কি হয়ে যাবে, এখানে গলে যাবে, গলে এরকম লিকুইড অবস্থা চলে আসবে। লিকুইড সালফার। সালফারটাকে তো লিকুইড বানাই ফেললাম পানির সাথে মিশায়। এখন সালফারটাকে তো পুশ করে ভেতর, মানে উপরে উঠাইতে হবে। তো পুশ করার জন্য কি করো, বাতাস প্রেসারাইজ করতে হবে। এখান থেকে প্রেসারাইজ বাতাস, 20 থেকে 22 অ্যাটমসফিয়ার প্রেসারে এত প্রেসারাইজড এয়ার, এই বাতাসটা আমি এদিক থেকে ঢুকাবো। বাতাস ঢুকানোর পরে মাঝখানে পাইপ দিয়ে কি হবে, সালফারটা আমার বের হয়ে আসবে। ইয়েলো কালার যেহেতু সালফার, তো আমি ইয়েলো কালার পাই কিনা দেখি একটু। ইয়েলো কালার আছে। তো এই যে সালফারটা এই এই মাঝখানে জায়গা দিয়ে কি হবে, বের হয়ে চলে আসবে। এটাকে পরবর্তীতে আমরা আলাদা করে কি করব, স্টোর করে রাখবো কোথাও। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস আমাদের সালফার বের করার জন্য। এটা হচ্ছে একটা পার্ট আমাদের সালফার নিষ্কাশনের। এত এত ডিপলি কিছু জানতে হবে না, আপাতত তোমাদের বইটা অনেক কিছুই আছে। জাস্ট একটু মানে ব্রিফলি একটা আইডিয়া নিয়ে রাখো যে সালফারটা কিভাবে বের করতে হয়। কথা হচ্ছে সালফার বের করার আমার লাভটা কি, সালফারটা কি কাজে ইউজ করবো একটু মনে রাখবা। সালফারটা হচ্ছে দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট নন মেটাল বলতে পারো। সালফারের ইউজটা যদি বলি, প্রথমটা হচ্ছে H2SO4 বানাইতে ইউজ করা হয়, বানাতে ইউজ হয়। H2SO4 কেন লাগে? ফ্যাক্টরি চলতেছে সালফিউরিক অ্যাসিডের উপর ভিত্তি করে। সালফিউরিক অ্যাসিড না থাকলে দুনিয়ার কোনো ফ্যাক্টরি টিকতে পারবে না। পুরা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে যাবে। যার ফলে আমরা কিছুদিন পরে ইকোনমিক ডিক্রিজ, মানে ইকোনমি আমাদের ডিক্রিজ করবে, ফল করবে। যার ফলে আমরা কিছুদিন পরে দেশটা নিশ্চিহ্ন হয়ে যাবে। তো সালফার না থাকলে সালফিউরিক অ্যাসিড পাবা না, সালফিউরিক অ্যাসিড না থাকলে কোনো ইন্ডাস্ট্রি চলবে না, ইন্ডাস্ট্রি না থাকলে ইকোনমিক গ্রোথই হবে না। পাশাপাশি আমরা রাবারে দেখবা ভলকানাইজিং করা হয়। এই রাবার ভলকানাইজিং করতে আমরা সালফার ইউজ করি। ভলকানাইজিং করা হয়তো রাস্তাঘাটে দেখছো হয়তো কখনো, রাবার দেখছ, টায়ার যেটা বানানো হয় আর কি, ওই টায়ারের দোকানের আশপাশে দেখবে একটা বড় মোটা মেশিনের মতো থাকে, একটা হলুদ কালার একটা মেশিন থাকে, ওখানে হচ্ছে ভলকানাইজিং করা হয় রাবারের। সেই ভলকানাইজিং করতে আমরা সালফার ইউজ করি। মেকিং সাস্টেইনেবল মানে শক্ত বা টেকসই রাবার বাই ভলকানাইজিং। তার মানে রাবারটাকে টেকসই করতে আমরা যে ভলকানাইজিং করে থাকি, সেই ভলকানাইজিং এর মাধ্যমে, সরি, ভলকানাইজিং করতে আমাদের সালফারটা ইউজ করা হয়।
পাশাপাশি সালফারটা হচ্ছে কিছু মেডিসিন তৈরিতে ইউজ করা হয়। মেডিসিন কিরকম মেডিসিন? যেরকম কিছু সালফানাইড আছে, কিছু সালফানাইড আছে, সালফায়ামাইড আছে, এগুলা বানাতে গেলে আমরা আসলে সালফারটাকে ইউজ করি। আচ্ছা, কথা হচ্ছে সালফার তো এক্সট্রাক্ট করা শিখলাম এতক্ষণ ধরে, যা যা বলছি আর কি। তো আমরা সালফার থেকে যে সালফিউরিক অ্যাসিডটা বানানো শিখবো, আমাদের এটা একটু বানানো দরকার। কিভাবে বানাইতে হয় সেটা আরেকটু শিখতে হবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষাতে এরকম সালফিউরিক অ্যাসিডের এক্সট্রাকশন দিয়ে দেয় সি নাম্বারে। ডি নাম্বারে বলবো হচ্ছে সালফিউরিক অ্যাসিড কি কি কাজে ইউজ করা যেতে পারে তার একটা লিস্ট দাও। এটা হয়তো তোমরা চ্যাপ্টার 12তে এবং 9তে পাবা, সালফিউরিক অ্যাসিডকে আমরা কি কি কাজে ইউজ করতে পারি। চ্যাপ্টার 12তে, 9তে এবং 10-এ, এই তিনটা চ্যাপ্টার মিলাই তোমাকে অ্যান্সার করতে হবে এটা। একদম সব থেকে সস্তা এবং ক্লাস 6-7 এর বাচ্চারা যেটা অ্যান্সার দিবে আর কি, যে সালফারকে ফার্স্ট অক্সিজেনের সাথে রিয়াকশন করতে হবে, সালফার ডাইঅক্সাইড পাবো। সালফার ডাইঅক্সাইডকে পানিতে মিশাইলাম পানিতে, তাহলে পাবো হচ্ছে H2SO3, সালফিউরাস অ্যাসিড। অথবা এই সালফার ডাইঅক্সাইডকে যদি আরো অক্সিজেনের সাথে মিশানো হয়, তাহলে সালফার ট্রাইঅক্সাইড দেয়। সালফার ট্রাইঅক্সাইডকে আপনি যদি পানিতে মিশান, তাহলে সালফিউরিক অ্যাসিড পাবেন। তার মানেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, সালফার ডাইঅক্সাইডের পানি মিশালে কি হয়? সালফিউরাস অ্যাসিড। এটা হচ্ছে পেঁয়াজ কাটার সময় যে আমাদের চোখ থেকে পানি বের হয়, ওই টাইম এটা থাকে আর কি, সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস, হ্যাঁ সালফিউরাস অ্যাসিড। আর SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড দুইটা কিন্তু আলাদা জিনিস, একটা SO4 আর একটা হচ্ছে কি SO3। যদি অক্সিডেশন নাম্বার বের করতে বলে H2SO3 এর কত হবে সালফারের, এটা যদি স্টার দিয়ে লিখে, আমি জানি না, তাহলে হাইড্রোজেনের +1 করে দুইটা আছে, কি লিখলাম এটা, সালফারেরটা এক্স, অক্সিজেনটা হচ্ছে -2 করে তিনটা আছে, টোটালটা হচ্ছে 0 হবে। তাহলে 2 + x - 6 = 0, তাহলে x আসবে হচ্ছে +4। তার মানে এখানে সালফার অক্সিডেশন নাম্বার হচ্ছে +4। আর এইটাতে সালফিউরিক অ্যাসিড কত হবে? +6 পাবো সালফারের। তার মানে এইটা একটু বেশি পাওয়ারফুল, এইটা তার থেকে একটু লেস পাওয়ারফুল, এটা হচ্ছে মোর পাওয়ারফুল। ঠিক আছে। আচ্ছা, এটা ভিডিও স্টপ করে তোমরা লিখতে পারো, আমি আমাদের মুছে দিচ্ছি। আচ্ছা, আমরা শিখবো হচ্ছে এই যে এই এই ফালতু প্রসেসটা কিন্তু ক্লাস 6-7 এর বাচ্চারা বলবে, এটা কিন্তু আসলে ফিজিবল না, দ্যাট ইজ নট ফিজিবল। এটা আমাদের জন্য করা কোনোভাবেই প্রোডাক্টিভ হবে না। তো আমাদের কি করতে হবে? একটা ফিজিবল ওয়ে বের করতে হবে। আচ্ছা, এটা কেন প্রোডাক্টিভ না একটু বলি। এই যে এই জিনিসটা চোখে বিব্রতকর অবস্থিতি সৃষ্টি করবে, চোখে পানি বেরোবে, চোখে জ্বালা পোড়া করবে। প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাসটা কিন্তু লিটারালি অ্যাসিডিক, খুবই মানে হাইলি অ্যাসিডিক গ্যাস, যার ফলে কি অ্যাসিড রেইন হইতে পারে। প্লাস এই যে H2SO4টা তৈরি হবে, এটা আসলে ফিউমিং, ধোঁয়া হবে, এবং এটা ধোঁয়ার কারণে চোখে আহ, ক্ষতি হইতে পারে বা স্কিনের ড্যামেজ হইতে পারে। তো আমরা এই জিনিসটা ইউজ করব না, অন্য কোনো প্রসেস ইউজ করতে হবে আমাদেরকে। কি প্রসেস সেটা হচ্ছে আমরা এখন শিখবো, সেটা হচ্ছে কন্ট্যাক্ট মেথড। কন্ট্যাক্ট মেথড বা স্পর্শ পদ্ধতি, বাংলা বলা হচ্ছে স্পর্শ পদ্ধতি। কার জন্য? ফর সালফার H2SO4 প্রোডাকশন, মানে সালফিউরিক অ্যাসিড প্রোডাকশন করতে কিভাবে আমরা কন্ট্যাক্ট মেথডটা ইউজ করবো সেটা শিখবো। ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর রিটেন। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট মেথড একটু শেখা উচিত। প্রথমে আমাদের যে সালফারটা আমরা এক্সট্রাক্ট করে নিছি একটু আগে ফ্রাশ পদ্ধতিতে, ওই সালফারের সাথে বাতাস, অক্সিজেনের সাথে রিয়াক্ট করাবো। এটা কিন্তু আসলে ড্রাই এয়ার, হ্যাঁ, শুকনা বাতাস। রিয়াক্ট করার পরে কি হবে? সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, সবাই জানে। এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটাকে আমরা আবার অক্সিজেনের সাথে মিশাবো, তবে শর্ত হচ্ছে ক্যাটালিস্ট লাগবে হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড।
আর টেম্পারেচার লাগবে হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে, পাবো হচ্ছে আমি সালফার ট্রাই অক্সাইড। এই সালফার ট্রাই অক্সাইডটা যদি পানিতে মিশাই, যদি যদি পানিতে মিশাই তাহলে আমার H2SO4 ডিরেক্টলি আমি পাবো। তবে একটু আগে বলছি এটা কি হয়, ফিউমিং হয়, ধোঁয়া তৈরি করে, ঘন কুয়াশা হয়। এই ঘন কুয়াশার কারণে অনেক সময় কর্মীদের জন্য বা যারা লেবার থাকে তাদের জন্য ক্ষতি হতে পারে, যার ফলে আমরা এটা ফলো করি না। ইট ক্রিয়েটস ডেন্স ফগ, মানে ঘন কুয়াশা তৈরি করে, যা, আচ্ছা হুইচ ইজ হ্যাজার্ডাস, যা না তো হুইচ ইজ হ্যাজার্ডাস। ডেন্স ফগ, ইট ক্রিয়েটস ডেন্স ফগ হুইচ ইজ হ্যাজার্ডাস। সেই সাথে এই যে H2SO4টা আছে না, এটা তো গ্যাস থাকবে, এটাও গ্যাস। তো এই H2SO4 গ্যাসটাকে প্রেসারাইজ করে লিকুইড বানানোটা একটু টাফ। ইট ইজ ডিফিকাল্ট টু কনভার্ট H2SO4 গ্যাস ইনটু লিকুইড। মানে H2SO4 গ্যাসটাকে লিকুইডে কনভার্ট করা কি হয়, একটু কঠিন হয় আমাদের জন্য, তাই জন্য আমরা এই প্রসেসটা কখনোই ফলো করব না। তো আমরা এই সালফার ট্রাইঅক্সাইড থেকে একটু অন্যভাবে বানানো ট্রাই করব। তো আমাদের হাতে যে সালফার ট্রাইঅক্সাইডটা আছে এটাকে আমরা একটু সুইচ করব অন্য কিছু দিয়ে। আমরা এই সালফার ট্রাইঅক্সাইডটাকে রিঅ্যাক্ট করাবো হচ্ছে আগে থেকে বানায় রাখা সালফিউরিক অ্যাসিড এর সাথে। তাহলে পাবো হচ্ছে অলিয়াম, H2S2O7, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা নাম হচ্ছে অলিয়াম। এটা কি জিনিস? এটা হচ্ছে ফিউমিং সালফিউরিক অ্যাসিড বলা হয় এটাকে। এটার নামটা হচ্ছে ফিউমিং সালফিউরিক অ্যাসিড। বাংলায় যারা পড়তেছো তারা হচ্ছে লিখবা হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে কি ধুমায়মান সালফিউরিক অ্যাসিড, ফর্মুলা কি H2S2O7। এর আরেকটা নাম আছে, এটা নাম সম্ভবত পাইরো সালফিউরিক অ্যাসিড। আচ্ছা যাই হোক, এর নামটা পরে, আপাতত অলিয়াম জেনে রাখো। H2S2O7 ফিউমিং সালফিউরিক অ্যাসিড। তো এইটা বানায় আমার লাভটা কি হইলো? এইটা বানায় লাভটা হচ্ছে এইটা, যে যদি এই যে ধোঁয়াটা আছে এই ধোঁয়াটার মধ্যে পানি মিশাইলেই সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। এর একটা সুবিধা। তার মানে আমাদের ফিউমিং সালফিউরিক অ্যাসিড যেটা ছিল, এই ধোঁয়াটা যদি আমি কোনো একটা পানিযুক্ত কন্টেইনার মানে প্রবেশ করাতে পারি, তাহলে সেই কন্টেইনারের মধ্যে আমার সালফিউরিক অ্যাসিড ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে H2SO4 এর তৈরির প্রসেস। যে প্রথমে আমরা কি করব, এক্সট্রাক্ট করা যে আমাদের সালফারটা ছিল সেই সালফারটাকে আমরা এয়ারের সাথে রিঅ্যাক্ট করাবো, ড্রাই এয়ার। পানি থাকা যাবে না, কারণ পানিটা আমরা পরে অ্যাড করব। সালফার সালফারের সাথে ড্রাই এয়ারে রিঅ্যাকশন করলে কি হবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। এই গ্যাসটাকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট দিলে অক্সিজেনের উপস্থিতিতে এটা সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। এই গ্যাসটাকে যদি পানির সাথে মিশানো হয় বা বাতাসে যদি কোনো জলীয় বাষ্প থাকে তাহলে সালফিউরিক অ্যাসিড গ্যাস তৈরি করবে, যেটা প্রেসারাইজ করা অনেকটা ডিফিকাল্ট এবং হ্যাজার্ডাস সিচুয়েশন তৈরি করতে পারে লেবারদের জন্য। তো আমরা এটা ফলো করব না। আমরা কি করব, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করার পরে এটাকে আগে থেকে বানায় রাখা H2SO4, মানে আমি আগের লটে যেটা পাইছি, আগের সালফিউরিক অ্যাসিড যেটা পাইছিলাম আগের কোম্পানি প্রোডাকশনের টাইমে, ওই সালফিউরিক অ্যাসিডটা ইউজ করে অলিয়াম বানায় রাখবো। ফিউমিং সালফিউরিক অ্যাসিড ধোঁয়া তৈরি করবে এটা। এই ধোঁয়াটার মধ্যে যদি পানি মিশানো হয় বা কোনোভাবে ধোঁয়াটা পানিতে ইনসার্ট করা হয়, তাহলে সেই H2SO4 পানির সাথে মিশে কি হবে, সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলবে। এটাই হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরি করার প্রসেস।
এটা কেন বলেছে কন্ট্যাক্ট মেথড। এই যে H2SO4টা অলিয়ামটা, এটা কি হলো, পানির কন্ট্যাক্টে এসে H2SO4 তৈরি করলো, সালফিউরিক অ্যাসিড তৈরি করলো, এর জন্য নাম দেওয়া আছে কন্ট্যাক্ট মেথড। তাহলে কন্ট্যাক্ট মেথড প্রসেসে আমাদের কোন ক্যাটালিস্ট রাখতেছে, এই যে V2O5 ভেনাডিয়াম পেন্ট অক্সাইড, টেম্পারেচার কত, 450 থেকে 550। আচ্ছা, এটা হচ্ছে সালফার থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি প্রসেস। এন্ড বাকি বাকি যে পার্টটা আছে এটা সব থেকে ইজি, এটা সবাই পারে আর কি, চ্যাপ্টার 9-এ পড়ে আসছো। আচ্ছা, এবার হচ্ছে প্রপার্টি অফ সালফিউরিক অ্যাসিড। এটা কিন্তু সিকিউতে আসে ডি নাম্বারে, H2SO4, ভেরি ইম্পর্টেন্ট ফর ডি নাম্বার। 1 নাম্বারটা সবাই জানে, অ্যাসিডিক প্রপার্টি। অ্যাসিডিক প্রপার্টি প্রুফ করে কেমনে, বেজের সাথে রিয়াকশন করাও, সল্ট আর ওয়াটার দিবে তোমাকে। H2SO4, যে কোনো একটা বেস, মনে করো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, রিয়াক্ট করলে পাবো হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর ওয়াটার, পানি। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অক্সিডেশন প্রপার্টি বা অক্সিডাইজিং প্রপার্টি। বাংলায় বলা হচ্ছে জারণ ধর্ম। এই জারণ মানে হচ্ছে অক্সিডেশন। এইটা মেইনলি পাওয়া যায় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের, নট ডাইলিউট। ইট ইজ ফাউন্ড অনলি ফর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, নট ফর ডাইলিউট। তার মানে লঘু সালফিউরিক অ্যাসিড যেটা, ডাইলিউট বাংলাটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম নাই, এটা একটু মনে রাখবা। লঘু সালফিউরিক অ্যাসিড মানে যেটাতে পানি বেশি, অ্যাসিডটা কম আছে। লঘু H2SO4 এর জারণ ধর্ম নাই। তাহলে কার আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের আছে। থাকে না, ইম্পর্টেন্ট লাইন কিন্তু এটা। জারণ ধর্ম কি, কোনো কিছুকে জারিত করে ফেলা বা অক্সিডাইজ করে ফেলা। H2SO4 কপারকে করতে পারে, তাহলে কি হবে, কপার সালফেট হবে, সালফার ডাইঅক্সাইড হবে, আর হচ্ছে পানি তৈরি করবে। এই দেখো কপারের ভ্যালেন্সি ছিল 0, এখানে হয়ে গেছে হচ্ছে +2, ভ্যালেন্সি বাড়ছে না? তাহলে কপারে কি হয়েছে, অক্সিডেশন হয়েছে। যেহেতু অক্সিডাইজিং নাম্বার কি হয়েছে, বাড়ছে না? ও এর নাম্বার বাড়লে কি হয়, আমার অক্সিডেশন হয়। তার মানে কপারে কি হয়েছে, 0 থেকে +2, তার মানে বাড়ছে, যার ফলে কপারের অক্সিডেশন হয়েছে। কে করছে, সালফিউরিক অ্যাসিড করছে। তার মানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি, একটা অক্সিডাইজিং এজেন্ট। এটা কেন বলতে পারি অক্সিডাইজিং এজেন্ট বা জারক, যার কারণে অন্য কিছু জারণ হয়। তাহলে যেটা অন্য কিছুকে জারণ করবে তাকে বলা হয় জারক বা অক্সিডাইজিং এজেন্ট। কপারকে কেন নিলাম, কারণ কপারটা হচ্ছে হাইড্রোজেনের থেকেও কুফা, মানে হাইড্রোজেনের থেকেও দুর্বল। তো ও যদি এটাকে অক্সিডাইজ করতে পারে, তার মানে ও বাকি সবগুলারই করতে পারবে। আচ্ছা, ফাইনালটা হচ্ছে আমাদের ডিহাইড্রেটিং প্রপার্টি। এটাও ইম্পর্টেন্ট, এটা আমরা অর্গানিক কেমিস্ট্রি দেখে আসছিলাম। বাংলায় বলা হচ্ছে নিরুদন ধর্ম, ইংলিশে বলা হচ্ছে ডিহাইড্রেটিং প্রপার্টি, বা কোনো কিছু থেকে পানি বের করে নিবে। নিরুদন মানে হচ্ছে পানি বের করে নেওয়া। আমরা দেখছিলাম যে অ্যালকোহলের মধ্যে H2SO4 দিলে ও পানি বের করে নিত, আর আমাকে অ্যালকিন দিত। পানি বের করা, নিরুদন মানে হচ্ছে কি পানি বের করে ফেলে, যেরকম আমরা অ্যালকোহলে দেখছিলাম, অ্যালকোহল প্লাস H2SO4 কি ইউজ করছিলাম, কনসেন্ট্রেটেড ইউজ করছিলাম, মনে থাকার কথা আশা করি, অ্যালকিন পাইতাম আমরা, সেই সাথে পানি বের হয়ে যেত। এই যে তাহলে এবারও বোঝা যাচ্ছে যে এটা কার থাকবে না,
লঘুর থাকবে না কিন্তু এটাও, এরা কার থাকবে অনলি গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকবে, মানে কনসেন্ট্রেটেড থাকবে। এটাও লঘু সালফিউরিক অ্যাসিডে পাওয়া যায় না, এর ধর্ম নয়। এটা কার ধর্ম অনলি গাঢ় সালফিউরিক অ্যাসিডের ধর্ম, বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের প্রপার্টি এটা, কনসেন্ট্রেটেড বা গাঢ়, H2SO4 এর ধর্ম। আচ্ছা এক্সাম্পল দেখাই, এক্সাম্পলটা দেখানো হয়নি। এখান থেকে OH, এই কার্বন থেকে কি হাইড্রোজেন বের হইতো একটা, তাহলে একটা হাইড্রোজেন বের হইলো, পরটা থেকে CH2, এই মিলে হচ্ছে কি পানি। এই যে ডাবল বন্ড আছে এটা কি আমরা কি বলতাম, ইথিন বলতাম। ইথিন, এটা হচ্ছে পানি বের করে দিচ্ছে। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তিনটা প্রপার্টি, যে অ্যাসিডিক প্রপার্টি আছে, অক্সিডাইজিং প্রপার্টি আছে, আর নিরোধন ধর্ম আছে। ফাইনালি আমাদের হচ্ছে বাকিটা, ইউজ অফ সালফিউরিক অ্যাসিড। এক নাম্বারটা হচ্ছে কেমিক্যাল হিসেবে ইউজ করা হয়। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল হিসেবে ডিরেক্টলি ইউজ করে, এটা সব থেকে বেশি, অলমোস্ট 28%-এর মতো। দেন আসে হচ্ছে আমাদের সাবান বা ডিটারজেন্ট, ডিটারজেন্ট তৈরি আমরা পড়ছিলাম যে লরাইল অ্যালকোহল লাগতো, তারপরে সোডিয়াম লরাইল সালফেট তৈরি হতো ডিটারজেন্ট, সরি ডিটারজেন্ট হিসেবে। সাবানের মধ্যে কি থাকতো, স্টিয়ারিক অ্যাসিড লাগতো। তো এই সাবান ডিটারজেন্ট এসব তৈরি করতে আমাদের এই সালফিউরিক অ্যাসিডের দরকার। 26% ইউজটা এখানে হয়, কারণ সাবান ডিটারজেন্ট সব বাসাতেই সব জায়গাতে দরকার হয়। এরপরে ডাই মানে কালার তৈরি, ডাই বা কালার, পিগমেন্ট হিসেবে H2SO4 ইউজ করা হয় অনেক সময়, 7%-এর মতো। এরপরে মেটালিক সল্ট বা ধাতব লবণ, যেরকম ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, এগুলো হিসাবে ইউজ করা হয় ফার্টিলাইজার হিসাবে বা প্লাস্টিক হিসাবে। এই মেটালিক সল্ট গুলো আসলে ফার্টিলাইজার হিসেবে ইউজ করা যায় কোনো কোনো জায়গাতে, প্লাস প্লাস্টিক তৈরিতে 3% ইউজ করা হয়। প্লাস্টিক বলতে আসলে পলিমারাইজিং, হ্যাঁ পলিমারাইজেশন করতে সালফার, সরি H2SO4 দরকার হয়। আর হচ্ছে ফাইনালি স্টিল তৈরি, স্টিল প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের 2% মতো H2SO4 লাগে আর কি। এই হচ্ছে H2SO4 ইউজ, দেখো অনেকগুলো সবগুলো একদম ইন্ডাস্ট্রিয়াল ইউজ, এখানে কিন্তু কোনো আলতু ফালতু ইউজ নাই। এই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সাবান ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি, ডাই বা কালার ইন্ডাস্ট্রি, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, প্লাস্টিক, সিল, এগুলো সবই কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়াল ইউজ। তার মানে H2SO4টা আসলে কি ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখছে, যদি এটা না থাকতো আমাদের কোনো ইন্ডাস্ট্রি কি থাকতো না। আচ্ছা আশা করি এই এই পুরা পার্টের মধ্যে তোমার চ্যাপ্টার 10-এ যা যা ছিল আর কি সেটা হয়ে গেছে। এখানে সবকিছুই আছে আর কি লেখা, প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল লেখা আছে। আমি এটা চেষ্টা করব যদি কাউকে দেওয়া যায় আর কি, তোমাদেরকে পাঠায় দেওয়া ট্রাই করবো এই এই স্লাইডটা আর কি, পুরোটা যা আছে এই পার্টে, একদম শুরু থেকে চ্যাপ্টার 10টা এখানে আছে, একদম স্টার্টিং থেকে। আচ্ছা, আপাতত বিদায় তাহলে, এটাতেই চ্যাপ্টার 10টা শেষ হইলো, তোমরা নিজ দায়িত্বে নোট করে রাখবা, কারণ প্রি টেস্ট যেহেতু হয়ে গেছে, তো আমার হাতে আর পড়ানোর কিছু নাই। আমি যা করবো হচ্ছে নেক্সটে খালি এক্সাম হবে, তো নিজ দায়িত্বে এটা নোট করে রাখবা, কোনো কিছুতে সমস্যা হলে আমি আবার বুঝাবো।